আমাদের আইএসএফের কর্মীর মেনে মাথা ফাটিয়ে দিয়েছে। রমজান মাস চলছে, রোজা অবস্থায় ছিল। যে তৃণমূল বড় বড় করে সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলে, যেই তৃণমূল কথায় কথায় গুজরাট দেখায়, যে তৃণমূল কথায় কথায় আপনার অসম দেখায়, যে তৃণমূল কথায় কথায় উত্তরপ্রদেশ দেখায়, সেই তৃণমূলের হাতেই রোজাদার একজন রমজান মাসে রোজা রাখা অবস্থায় তার মাথায় মেরে মাথা ফাটিয়ে তার দুটো সেলাই করিয়েছে এই তৃণমূল, এবং তাকে হুমকি দিয়েছে। এটা তো শুরু হয়েছে, ভোট মিটে গেলে ওই ক্যানিং পূর্বের শওকত মোল্লার মতো অবস্থা হবে, বুলডোজার চালাবো। ভাবতে পেরেছেন ওটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? আমরা ইসিআইকে এই সমস্ত বিষয়গুলো জানিয়েছি। ইসিআই কি পদক্ষেপ নেয় দেখব। কারণ ইসিআইয়ের যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, আমি মনোযোগ সহকারে শুনছিলাম, যে কথাগুলো বলছিল সত্যি খুব ভালো লাগছিল, খুব আশা লাগছিল। কিন্তু পক্ষান্তরে আমিও প্রতি উত্তর দিচ্ছি, অনেক সময় অবজারভারদের ফোন নট রিচেবল থাকে। তো আমাদের বিরোধীদের মার খাওয়ার ক্ষেত্রে সেই সময় তারা কি ভূমিকা পালন করে সেটাই দেখার বিষয়। এবার দিলীপ ঘোষকে পাল্টা দিলেন কীর্তি ঝাঁ আজাদ। দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দেখুন, ওরা ওদের মধ্যে লড়াই করুক, ওরা তো নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে, বিজেপি লড়াই চলছে, তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হচ্ছে। তারা সিট ভাগাভাগি করে নিয়েছে অলরেডি, যতটুকু খবর পাচ্ছি সূত্র মারফত। সুতরাং তাদের বিষয়ে তারা একে অপরকে বলছে। তবে একটা অনুরোধ এটাই, অবাঞ্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকুন। সমাজকে কলুষিত করবেন না। আপনাদের জয়ের জন্য, আপনার জয়ের জন্য সমাজকে আপনারা কলুষিত করবেন না, এটাই বার্তা তাদের কাছে। শেষ প্রশ্ন, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করল কাজল দাস নামে এক মহিলা। কি বলবেন, কারা করালো, এর পেছনে কি তৃণমূল? দেখুন, যদি অবাঞ্ছিত মন্তব্য করে তাহলে তো কেস খেতেই হবে। আর তৃণমূল এগুলো খুঁজে বেড়ায়, তাদের মন্তব্যগুলোকে এড়িয়ে যায়। যদি তাদের মন্তব্য অবাঞ্ছিত, মন্তব্যটা অবাঞ্ছিত, বিরোধীরা অবাঞ্ছিত মন্তব্যটা অবাঞ্ছিত, অবাঞ্ছিত মন্তব্যের আমি বিপক্ষে। সুতরাং কেউ যদি অবাঞ্ছিত মন্তব্য করে কেস খায়, তার প্রতি আমার কোনো সহানুভূতি নাই। যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখো। কারণ ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি। আমি কিন্তু মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে। কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে, সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত তাদেরকে বুঝাচ্ছি। দাদা, গ্রেপ্তার শাহজাহান, পলাতক সিরাজ, তবু সন্দেশখালীতে কীভাবে চলছে সন্ত্রাস? তবে কি প্রশাসনের উদ্যোগে আসলে এই উদ্যোগ আইওয়াস ক্যাম্প করে জমি দেখানোর, লোক দেখানো, পুলিশের পাশে থাকার আশ্বাস কি উৎসব কথার কথা? আপনার কি বলেন? দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সবাই চলে এসেছে। এখন তো রাজ্য পুলিশকে আমি ওরকমভাবে বলতে পারি না। তারপরে বলবো, রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে তো সরকারটা চলছে। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, প্রথমে গুন্ডামস্তান আসছে, গুন্ডামস্তান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা কেস দিয়ে প্রশাসনকে এই আন্দোলনের রূপরেখাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র শিবু, শাহজাহান তো আর সন্দেশখালীতে ছিল না, তাদের সাঙ্গপাঙ্গগুলো তো এখন ঘুরে বেড়াচ্ছে। টোটাল ইন্ডিয়ার টিমকে যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ করে জেলের মধ্যে রাখে, ওই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না জেলের মধ্যে রাখে, তার সাথে সাথে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে বেশ কজন, খোঁজ দিলে দেখা যাবে সেও এখন কিন্তু সন্দেশখালীতে গিয়ে রাতের অন্ধকারে টহল দিচ্ছে, তাদেরকে এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে। তাদেরকে যদি না আটকানো যায়, তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে। টেলিফোনে রাকেশের দাদাকে হুমকি, আলাউদ্দিনের অকথ্য গালাগালি, ইলেকশনের পরে বুঝে নেওয়ার হুমকির অভিযোগ সিরাজ ঘনিষ্ঠ আলাউদ্দিনের বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে, এদের এখনো সাহস দিয়ে চলেছে, রীতিমতো এদেরকে সাহস যোগাচ্ছে। তবে যারা দিচ্ছে বা যারা এখনো ভাবছেন দেবো এই ধরনের হুমকি, তাদের উদ্দেশ্যে বলবো, শাহজাহানের মতো রাঘব বোয়ালরা কিন্তু গ্যারেজ হয়ে গেছে। অনুব্রত বাবুর মতো বাঘেরাও কিন্তু গ্যারেজ হয়ে গেছে। যারা চালানার নেতাই হুমকি আমকা দিচ্ছে, ভোট হলে ভোট শেষে বুঝে নেবো যাদের জন্য করছে, ভোট শেষে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে নিয়ে এদের বিপদে আনছে না। তো একটু চোখ কান খুলে রেখে চলুন। যারা এই ধরনের হুমকি আমকা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদেরও বেশ কিছু কর্মী সমর্থকদেরকে ভয় দেখাচ্ছে সন্দেশখালীতে আমাদের যারা আছে। তো আমরা এই হুমকি চুমকিকে উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাচ্ছে বাংলার মানুষ। কয়লার পাচার রুখতে সক্রিয় গ্রামবাসীরা। অবৈধ কয়লা খনির প্রতিবাদে এবার বিক্ষোভ আসানসোল দক্ষিণ থানার দামরা এলাকায়। অবৈধ কয়লা খনির উত্তোলন যেটা ছিল সেটা
ধস নামার আশঙ্কায় গ্রামবাসীরা অবৈধ খাদান বন্ধ করে দেয়, বিক্ষোভ দেখায়, এমনকি বাঁশকুটিতে আগুন পর্যন্ত লাগায়। কি বলবেন? এই রাজ্যটা চলছে অবৈধ লেনদেনের উপরে 1 বছর। কোনো জায়গায় অবৈধ বালি পাচার হচ্ছে, কোনো জায়গায় অবৈধ কয়লা। রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর কাজ হচ্ছে রাষ্ট্রটাকে যথাযথভাবে সংরক্ষণ করে সেটাকে ইউটিলাইজ করা, সেটাকে খাদানের মাধ্যমে বিক্রি করে রাজস্ব বাড়ানো। তার পরিবর্তে কি দেখছে, কিছু গুন্ডামস্তান কন্ট্রোল করছে কিছু নেতাদের সহযোগিতা নিয়ে, সেইগুলো রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো একভাবে যেভাবে বেহাত হচ্ছে, সম্পত্তিগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পরিকল্পনাহীনভাবে এই সমস্ত খাদানের ফলে সেখানকার লোকাল যাদের বাস্তুতন্ত্র আছে, যে মানুষের জীবিকা আছে, মানুষ বসবাস করছে, তার উপরে কোশ্চেন চলে আসছে, তারা আতঙ্কিত হচ্ছে। আজকে যারা বিক্ষোভ দেখিয়ে যায় তাদের রাগের বহিঃপ্রকাশ, দীর্ঘদিন ধরে অন্যায় চলছে তাদের সাথে। নির্বাচনী বিধিভঙ্গের যে অভিযোগ উঠেছিল ইউসুফের বিরুদ্ধে, সেখানে কিন্তু রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ বিকেলে সেটা জমা দেবে, এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। কি বলবেন? দেখুন, নির্বাচনের কিছু বিধিনিষেধ আছে, সেটাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেককে চলা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোটে জিতবো কীভাবে? ভোট আমাদের চাই। অনেক সময় ভাষাগত আক্রমণ থেকে শুরু করে অনেক সময় অনেক আচরণ আমরা করে ফেলি যেটা নির্বাচনের বিধিনিষেধের বাইরে চলে যায়। যদি ইউসুফ পাঠান এই ধরনের কাজ যেগুলো যা করেছেন, বা দিলীপ ঘোষ মহাশয় যে মন্তব্য করেছেন, এর জবাব দিতে হবে। এবার বিতর্কে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তিনি নিজেই বলছেন, সংকটজনক অবস্থায় দল, প্রয়োজনে হাত পা ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করব। কে তোলা কতটা তুলবে, কার পার্সেন্টেজ কতটা থাকবে, তার লড়াই দিলে দীর্ঘদিনে। আপনারা বকটুয়ে দেখুন না, বকটুয়ে ঘটনাটা কী ঘটেছে, নিজেদের মধ্যে লড়াই করেছে আর সাধারণ মানুষের প্রাণ গেছে। তো এদের তোলার লড়াই এখনও চলছে, আগামীতেও চলবে। তো সাধারণ মানুষ দেখুক, তোলাবাজদের ভোট দেবে, চাকরি চোরদের, গরু চোরদের, কয়লা চোরদের ভোট দেবে, মিড ডে মিলের বাচ্চাদের খাবার যারা চুরি করেছে তাদের ভোট দেবে, না স্বচ্ছ লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে জনগণের জনপ্রতিনিধি করবে, তারা দেখুন। ইডির সমন এড়ালেন ফের মহামৈত্র, নির্বাচনী কাজে তুমুল ব্যস্ততায় তৃতীয়বার ইডির সমন এড়ালেন, আবার তলব করা হয়েছে তাকে। দেখুন, শুধু উনি নয়, আমরা দেখেছি তো, আসানসোল থেকে এসেছেন রাজ্যের আইনমন্ত্রী, কেন্দ্রীয় এজেন্সির কতবার তলব এড়িয়েছিলেন। এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? চন্দ্রনাথ বাবু মন্ত্রীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তাকে যখন ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি, সেখানেও তিনি এড়িয়ে গেলেন। কথা হচ্ছে এই ইডি সিবিআই দিয়ে খেলাখেলি যেটা হচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি করা ছাড়া আর কিছু হচ্ছে না। যদি এরা অন্যায় করে থাকে এখনো বাইরে ঘুরছে কেন? একাধিকবার, প্রায় 10-এর অধিকবার মলাইবাবুকে এই ডাকলেন কেন্দ্রীয় এজেন্সি, এখনো গেল না, তাকে ধরে অ্যারেস্ট করছে না কেন? এই বাইনারি তারা তৈরি করছে, বিজেপি তৃণমূলে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। গার্ডেন রিচে হেলে পড়া বাড়ির পরিদর্শন হচ্ছে, বেআইনি নির্মাণ, আজকে থেকে সেটা আবার ভাঙারও কাজ হচ্ছে পুলিশের উপস্থিতিতে। 12 জনের মৃত্যুর পর পুরসভার তৎপরতা। কত বাড়ি ভাঙবে? যেগুলো অবৈধ ইল্লিগাল যেগুলো তৈরি হয়েছে সবগুলো করবে তো না লোক দেখানোর জন্য একটা ভেঙে দিচ্ছে লোক। আমাদের শুধু কলকাতা নয়, সারা রাজ্যের কথা বলি, যেগুলো সমস্ত অবৈধ বাড়ি তৈরি হচ্ছে সমস্ত কি আইনের আওতায় নিয়ে আসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিনের বৈঠক করছেন তার নির্বাচনী এলাকায়। সেখানে বলছেন যে সমস্ত গত নির্বাচনে বেশ কিছু বুথে আইএসএফ এবং বিরোধীরা জয়লাভ করেছে, সেই বুথে কেন বিরোধীরা জয়লাভ করলো? তাহলে কি এত পরিষেবা দেওয়ার পরও মানুষ আমাদেরকে চাইছে না? কি বলবো? মানুষ যদি চাইতো আর সিসিটিভি ক্যামেরাতে স্যালোটেপ দিতে হতো, কাগজ লাগাতে হতো। মানুষ যদি চাইতো পুলিশকে দিয়ে ভোট লুট করানো হতো। মানুষ যদি চাইতো পরোক্ষভাবে পুলিশের সহযোগিতা নিয়ে আর ডাইরেক্টলি আপনার তৃণমূলের গুন্ডামস্থান দিয়ে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো। মানুষ চাইছে না। আর পরিষেবাদের কী পরিষেবার কথা বলছে? কোন পরিষেবাদের কাটমানি ছাড়া আছে বলুন তো? একটা পরিষেবার নাম বলে বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রত্যেকেরা কাটমানি দিচ্ছে। মানুষ অতিষ্ঠদের অত্যাচারে মানুষের বলার স্বাধীনতাটুকু পর্যন্ত নাই। আপনি ডায়মন্ড হারবারে গিয়ে একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন তুমি কাকে ভোট দেবে, সে বলবে না। কারণ কি? সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে, তাহলে রাত্রে তাদের বাড়ি গুন্ডামস্তান উন্নয়ন বাহিনী চলে আসবে অভিষেক বাবুর, তারপরে আক্রমণ হবে। সেই ভয়ে তারা বলবে না। যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই, সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার, অভিষেক বাবুর পক্ষে ভোট দেবে। অভিষেক বাবু ভালো করেই জানেন, ওই জন্যই 3 দিন ধরে হয়তো তারা ঘুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কথায় লুট করতে হবে না করতে হবে। কারণ গত বছরে প্রায় 600 মতো বুথের লিস্ট আছে আমার কাছে, বুথ ভিত্তিক, যেমন দেখা গিয়েছে বিরোধীরা 3টে 4টে 5টা 6টা 10টা ভোট পেয়েছে। এ ধরনের 500-600 বুথ আছে যেখানে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস
900, 800, 700 ভোট পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কোন মিরাক্কেলে হচ্ছে? এগুলো তো এই বুথ দখল করেই হয়েছে। বিরোধীরা বলছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, তাই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। ভয় নওশাদ সিদ্দিকীর আছে কিনা নাই আমি নতুন করে বলবো না। ভয় একটা জায়গা ছিল, অবশ্যই সত্যি কথা, সেটা জেল জিনিস। জেল খেটে নিয়েছি, পুলিশ কাস্টডিতে 24 দিন ছিলাম, জেল কাস্টডিতে বাকি দিনগুলো ছিলাম, 42 দিন মাথায় বার হয়েছে। সুতরাং ভয় বলে আর কিছু জিনিস না। আর মৃত্যুর ভয়, জন্ম যেদিন হয়েছে তারপর দিন, সেই দিন থেকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যুর ভয় নয়, দলের কিছু বাধ্যবাধকতা আছে, দল যেটা গাইডলাইন দেবে তার বাইরে যাব না। এতে বিরোধীরা যদি বলে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, বিরোধীরা বলে যদি শান্তি পাই, আমি বলবো আরও 3 বার এক্সট্রা বলো, 3 বার অন্তত মানসিক শান্তি পাবে। লাস্ট পর্যন্ত কি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন? আজকে আমি দেওয়ানে যে কথা বলেছি, আজকের দিনে ওই কথা বলছি। আমি মানসিক প্রস্তুতি আছে 100%, ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দাদা, দক্ষিণ 24 পরগনা লোকসভা ভোটের বৈতরণী পার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক কি শওকত মোল্লা? ভোটের মুখে একের পর এক দায়িত্ব পাওয়ার পর সেই প্রশ্ন রাজনৈতিক মহলে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই বোম্বা দিস, তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেক বাবু হয়, তাহলে অভিষেক বাবু স্বচ্ছ রাজনীতি, জিরো টলারেন্সের কথা বলছেন, কি আর আশা করা যেতে পারে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে যদি অভিষেক বাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে, সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন করবে? নতুন করে বলতে লাগে না। ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশানে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় 1 নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে, আমাদের একাধিক কর্মীকে খুন করেছে, তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে না। ভোটের মুখে 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনলো তৃণমূল। অবশ্যই নির্বাচনী যে কাজের এমসিসির বাইরে যাচ্ছে, এগুলো তো হতে পারে না। ইভেন আমি আপনাকে বলছি, আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে একটা ডিস্টার্ব ছিল। আমার এমএলএ ল্যাডের পক্ষ থেকে সেখানে কিছু অনুদানের ব্যাপার ছিল, কিন্তু আমি সেখানে আজকে ভিজিট ওই জন্য করিনি এবং সেখানে কোনো ঘোষণাও ওই জন্য ওখানে গিয়ে করিনি। কারণ এমসিসি লাগু হয়েছে, ইসিআইয়ের গাইডলাইন আমাদের মেনে চলতে হবে, এর জবাব দিতে হবে। তবে বিজেপি তো সব অন্যায় কাজ করে যাচ্ছে, ওর জবাব কারা চাইবে? যারা চাইছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইডি সিবিআই আইটিকে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন্দ্রীয় সরকার দিয়ে তাহলে অনৈতিক কাজ, অনেক অনৈতিক কাজ করছে। তো অনেক ইলেকট্রাল বন্ডে দেখুন না, ইলেকট্রাল বন্ডে আমরা কি দেখছি? জীবনদায়ী ঔষধগুলোর দাম 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাচ্ছে, আর তারা আবার ফান্ড দিচ্ছে এই সমস্ত কর্পোরেট দলগুলোকে। এগুলো ঘুরিয়ে তারা দিচ্ছে। আমাদের দেখুন, আমাদের রাজ্যের ইউনিট প্রতি আপনার বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে কেন? তারা রাজ্য সরকারকে বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে আর এগুলো বাড়াচ্ছে। তো এই অন্যায় তো করে যাচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার। 100 দিনের কাজের ব্যাপারে কি এই যে মজুরি বাড়ালো, তো অন্যায় হচ্ছে। তো এখন এমসিসি যে কোটা কন্ট্রাক্ট আছে সেটাকে ভায়োলেট করেছে, জবাব দিতে হবে কেন্দ্র সরকারকে। বাড়ানো তো আমরা বাড়ানোর পক্ষে, আগে করতে পারতো বা তাদের ইশতেহারে তারা করতে পারে, কিন্তু এরকমভাবে তো করতে পারে না। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি তৃণমূলের, কি বলবেন? যদি অন্যায় কিছু বলে থাকে, যদি আচরণবিধি ভেঙে থাকে, আপত্তিজনক কিছু হয়ে থাকে, নিশ্চিতভাবে ইসিআইয়ের এখানে যে আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তারপরে আর থাকে না কেন্দ্রীয় এজেন্সি। আমরা বারবার বলে আসছি, এজেন্সির যেটা কাজ হওয়া দরকার যেন রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দেখছি যে আমরা অবাক হয়ে যাচ্ছি। কালীঘাটের কাকু একটা কথা বলেছিল, আমার পর্যন্ত লাস্ট, আমার বসের কাছে যে পৌঁছাতে, আমার সাহেবের কাছে পৌঁছাতে পারবে না। সত্যি যেন সেটা পরিস্ফুটিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়ে তো একটা দীর্ঘ টানাপোড়েন ছিল। তারপরে ভয়েস টেস্ট হওয়ার পরেও এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যে টেস্টের রিপোর্টটা কোথায় আসলো বা কোর্টে কবে সাবমিশন হবে। কিন্তু তৎপরতা বেড়ে যাচ্ছে, আসল জায়গায় গিয়ে ধরছে না। লিপসন বাউন্স কোম্পানির অফিসে যাচ্ছে, গিয়ে তাদের কম্পিউটারে একাধিক ফাইল ডাউনলোড করে দিচ্ছে, যাতে কেসটা ধীরগতিতে চলে। এক প্রকার তো রাজনীতিকরণ হয়ে যাচ্ছে এগুলো, যেগুলো হওয়ার মোটেই কাম্য ছিল না। ইলেকশন কমিশনকে আজকে মেসমশাই বললেন দিলীপ ঘোষ। ইলেকশন কমিশন তো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে, সেক্ষেত্রে বিজেপির একজন এভাবে কটাক্ষ, কী বলবে? ইলেকশন কমিশন কোনো সরকারের নয়, একটা স্বতন্ত্র, তারা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা স্বতন্ত্রতা আছে তাদের। তবে একটা কথা বলি, দুঃখ লাগে যেভাবে অবাঞ্ছিত মন্তব্যের চালাচালি হচ্ছে। কখনো তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে, কখনো অভিষেক বাবুর জন্মবৃত্তান্ত নিয়ে হচ্ছে, কখনো নওশাদ সিদ্দিকীকে নিয়ে হচ্ছে,
কখনো প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য হচ্ছে, কখনো রাষ্ট্রপতিকে নিয়ে হচ্ছে, কখনো উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিক্রি করছে। আমরা যারা রাজনৈতিক নেতা আছি, আমরা তো রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসী সেবা করতে এসেছি। আমরা অবাঞ্ছিত মন্তব্য বলার কি প্রয়োজনীয়তা আছে? যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, কাউকে পিসেমশাই বলছেন তো কার কটা বাবা বলে এই ধরনের প্রশ্ন করছে, আমাদের মনে হয় জনগণের কাছে আমি অ্যাপিল করব, এই সমস্ত অবাঞ্ছিত লোকগুলোর হাত থেকে সমাজকে মুক্ত করুন। সমাজকে মুক্ত করতে গেলে ভোটের মাধ্যমে এদেরকে জনবিচ্ছিন্ন করুন। ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন, ভোটে লড়ার মতো অর্থবল নেই তার কাছে, কি বলবেন? এবার অর্থবল হাতি একটা দাঁত দেখায়, একটা দাঁতে খায়। আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় একজন বিধায়িকা আছে, চন্দ্রা বাউরি মহাশয়া, তারা অর্থবল ছিল না, নিশ্চিতভাবে তার দল তাকে সাপোর্ট করেছিল বলে তো সেই জায়গায় জায়গায় উঠে এসেছে। আর যিনি অর্থমন্ত্রী, তার যদি অর্থবল না থাকে, তার দল তাকে সাপোর্ট করবে। যদি তার দল না সাপোর্ট করে বা ইন্টারনালি করে তাদের মধ্যে সমস্যা হয়ে ওঠে, সেক্ষেত্রে যতই স্বচ্ছতা দেখাবে না কেন, সে স্বচ্ছতা হবে না। ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে। মালদায় বিজেপি করায় বিজেপি নেতার বাড়িতে হামলা তার মায়ের উপরেও অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। আবার ডায়মন্ড হারবারেও কিন্তু সেখানে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।